আজকে হ্যালো, ধন্যবাদ আপনাদের সবাইকে। খুব স্বল্প কথায় বলি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সরকারের দৃষ্টিভঙ্গি মানুষের সামনে তুলে ধরেছেন এবং এর পাশাপাশি আমাদের ভারতীয় জনতা পার্টি দল হিসাবে মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য দলের দৃষ্টিভঙ্গি মানুষের কাছে রেখেছে। এর আগে আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তা মহাশয়ের উপস্থিতিতে আমরা বিভিন্ন আধিকারিকদের সাথে একটি সভা করি। পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটি সভা করেন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ির বিধায়কদের উপস্থিতিতে, এবং সেই সভায় তিনি বেশ কিছু নির্দেশিকা দেন। সেই নির্দেশিকা নিয়ে আমাদের বর্তমান জেলা প্রশাসন কি ধরনের কাজ করছে, আমাদের মূলত শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে আমার বিধানসভা এলাকার অভ্যন্তরে, সেই নিয়ে প্রাথমিকভাবে মাননীয় জেলা শাসকের উপস্থিতিতে, এডিএম সাহেবদের উপস্থিতিতে আমরা একটা ছোট্ট রিভিউ মিটিং করে নিই। এবং শুধু এটুকু বলবো, এই মুহূর্তে যেটা সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সামনে মনসুন আসছে। এই সময় শিলিগুড়ির পূর্বের যে অভিজ্ঞতা আছে বা ভারী বৃষ্টিপাত হলে শহরে যাতে জলজনিত সমস্যা তৈরি না হয়, এখানকার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন, তার মেয়র সাহেব সহ অন্যান্য আধিকারিকরা আছেন, কমিশনার আছেন, ইরিগেশন ডিপার্টমেন্ট আছেন, তাদের সমন্বিত সবার মধ্যে দিয়ে এই বিষয়টি যাতে দ্রুত এর প্রস্তুতি নেওয়া হয়। এর আগেও আমরা দেখেছি, বিশেষ করে গতবার প্রাকৃতিক বিপর্যয়, মানুষের মৃত্যু ইত্যাদি বিষয়গুলো এসছে, ফলে এই বিষয় নিয়ে আরো দ্রুত গতিতে কাজ করবার অনুরোধ আমরা জানিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা জানেন, আমি এটা বারবার করে বলি যে একসময় এই রাজ্যে হাইকোর্টের অবজারভেশন ছিল যে আইন চলে, আইনের শাসন চলে না। আমাদের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে আমরা এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত করব, এবং সেই আইনের শাসন প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে তিনি ইনস্টিটিউশনাল করাপশনের উপরে ভীষণভাবে জোর দিয়েছেন। এ ব্যাপারেও আমাদের কিছু ধারণা, কিছু তথ্য আমরা আজকে মাননীয় জেলা শাসকের উপস্থিতিতে সেগুলো শেয়ার করা হয়েছে। পরবর্তীকালে জয়রামন সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, ওনার সাথেও দেখা করে আমরা সেই তথ্যগুলো তুলে ধরব। এবং আমি সমস্ত ক্ষেত্রের মানুষের কাছে এইটুকু বলবো যে কেউ যদি ন্যায় করে থাকেন তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব যেরকম সরকারের, আর কেউ যদি অন্যায় করে থাকেন তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। ফলে এখানে কোনো ফেভারিটিজম কাজ করবে না। যিনি আইনের পথে, সঠিক পথে তারা কাজ করেছেন, তাদের ক্ষেত্রে অন্তত এই নিয়ে আমি বলবো যে অনেকেই নানা ধরনের মন্তব্য করেন, আমি শুধু বলবো তাদের কোনো ভয় পাবার বিষয় নেই যারা আইনসম্মতভাবে কাজ করেছেন। কিন্তু রিক্রুটমেন্ট, বিল্ডিং, কনস্ট্রাকশন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু অভিযোগ এসছে। সেই অভিযোগগুলো নিয়ে নিশ্চিতভাবে আমাদের মুখ্যমন্ত্রীরও নির্দেশ রয়েছে। প্রশাসনিকভাবে সেগুলো নিয়ে ইতিমধ্যেই তথ্য ইত্যাদি সংগ্রহ করা হচ্ছে। এক্ষেত্রে নিশ্চিতভাবে যা প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা প্রশাসন নেবে, এটা আমরা নিশ্চিত করতে পারি। তৃতীয়ত হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রীর পাশাপাশি আমাদের রাজ্যের সম্মানীয় সভাপতি তিনিও একটি কথা বলেছেন, প্রশাসনের কাজে সংগঠন হস্তক্ষেপ করবে না। ফলে স্বাভাবিকভাবেই প্রশাসনও যাতে সেইভাবে চলতে পারে সেই বিষয়টিকে সুনিশ্চিত করবার আমরা আবেদন জানিয়েছি।
এবং আমাদের দলীয় কার্যকর্তারাও এই ব্যাপারে প্রশাসনকে সহযোগিতা করছে। কোনো জায়গায় তাদের কাছেও কোনো বিষয় সামনে আসলে তারা প্রশাসনকেই সেই ব্যাপারে অবগত করবে, রাদার দ্যান সেটাকে নিজেরা সমাধান করবে। এই কাজগুলো প্রশাসনে রুটি রুজি জীবিকা ইত্যাদি বিষয় যেখানে জড়িয়ে আছে, সেখানে প্রশাসন সংবেদনশীল ভাবনা নিয়েই সমস্যার সমাধান করবে। কিন্তু একটি বিষয় আজকে আমি ডিএম সাহেবকে অনুরোধ করেছি এবং পরবর্তীকালে নিশ্চিতভাবে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও বিষয়টি তুলে ধরবো। আমি জানি উনি এই বিষয়টি সম্পর্কে অবগত। কিছু মানুষ অবৈধ দখলদার বা অন্যায় করতে যাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে অন্যায়ভাবে এনক্রোচ করতে, সেখান থেকে তারা তাদের অর্থ উপার্জন করেছেন, প্রাসাদ সম অট্টালিকা বানিয়েছেন, ইত্যাদি করেছেন। এক্ষেত্রে যারা যে গরিব মানুষদেরকে যারা ভুল বুঝিয়ে এই ধরনের অন্যায় কাজে সহযোগিতা করেছেন, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া। অর্থাৎ যাদেরকে আপনারা সামনে দেখছেন তারা নয়, যারা এদেরকে অন্যায় করতে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। যারা এই কাজ করেছেন তাদের বেশ কিছু তথ্য আমরা তুলে দিয়েছি। আর সাধারণভাবে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, প্রত্যেক মানুষের কাছে আমি বলবো যে কোনো ধরনের তোলা দিয়ে কোনো অন্যায় কাজকে দীর্ঘদিন এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। ফলে তোলাও যেমন দেবেন না, কোনো অন্যায় ব্যবস্থার অংশ হিসেবেও নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন। তোলাবাজি সিন্ডিকেট রাজ চূড়ান্তভাবে বন্ধ এই রাজ্যে। এক্ষেত্রে পরবর্তীকালে বিধায়কের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমরা নিশ্চিতভাবে একটি মেল আইডি সহ আরো কিছু ব্যবস্থা করব, যেখানে এই ধরনের ঘটনা ঘটলে সেখানে সরাসরি বিধায়ককে জানাতে পারবেন, প্রশাসনকে জানাতে পারবেন এবং টাইম টু টাইম এই বিষয়গুলোকে আমরা রিভিউ করব। এছাড়া আমরা একটি বলেছি যে রাজ্যের এবং কেন্দ্রের অনেক ধরনের প্রকল্প আছে মানুষের জন্য। এই প্রকল্পের সুবিধে যাতে সবাই পান সমভাবে, সেটাকে নিশ্চিত করার বিষয়টুকু আমরা বলেছি। এবং এর সাথে বেশ কিছু আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা বর্তমান সরকার তার প্রশাসনের সাথে কাজের গতি যাতে দ্রুত বৃদ্ধি পায় এবং কাজকে যাতে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়, তার জন্য একটু সমন্বয় রেখে আমরা কাজ করবার চেষ্টা করছি। সরকার প্রতিষ্ঠিত হয়েছে, প্রাথমিক ভাবে মুখ্যমন্ত্রী যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলো বাস্তবের মাটিতে যাতে সঠিকভাবে প্রয়োগ হয়, সেই নিয়েও আমরা প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি। আমাদের প্রত্যেক বিধায়করা এই কাজ করছেন। আমরা প্রশাসনেরও যেরকম সহযোগিতা চাইছি, আমরা মানুষেরও সহযোগিতা চাইছি, যাতে আমরা আমাদের সংকল্প পত্রে বলা কথাগুলো বাস্তবের মাটিতে প্রয়োগ করতে পারি। এবং এডিশনটা হচ্ছে যে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তাদের মধ্যে অনেকে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সরকারি আধিকারিক রয়েছে। একদম। প্রথমত বলি, মহকুমা পরিষদ, মিউনিসিপাল কর্পোরেশন, এসজেডি, তিনটে ক্ষেত্রেই এই ধরনের অভিযোগ আছে। কিন্তু অভিযোগের বাস্তবতা মিলিয়ে দেখার জন্য যা যা পদ্ধতি গ্রহণ করা উচিত সেই ব্যাপারে প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে। তাদের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই আমরা পরবর্তী পদক্ষেপের জন্য নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। এবং এর পাশাপাশি যে কথাটা বলেছেন যে রাজনৈতিক নেতা হোক, সরকারি আধিকারিক হোক, পুলিশ আধিকারিক হোক, গত 15 বছরে এটা একটা একাংশের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতা, তৃণমূলের তো প্রায় বেশিরভাগটাই, কিছু অংশের সরকারি আধিকারিক, কিছু পুলিশ প্রশাসনের অংশ, এরা একটা মিলিত দুর্নীতির বাস্তুতন্ত্র গড়ে তুলে এই পশ্চিমবঙ্গটাকে রসাতলে পাঠিয়েছিল। এদেরকে চিহ্নিতকরণ করা
এবং আইনের আওতার মধ্যে আনার কাজ সেটা নিশ্চিতভাবে এই সরকার করবে। আমরা একটা বিষয় যখনই দেখা যায় যে সরকার কোনো কাজ করছে, অর্থাৎ পৌর কর্পোরেশন বিল্ডিং এর, তুমি জানো যে একটি সিসমিক জোন, আর্থকুইক জোন, আমি এরকম খবর করেছি শিলিগুড়িতে হাই রাইজিং বিল্ডিং এ ছেয়ে গেছে। যখনই কর্পোরেশন রেট নেয় দেখা যায় যে ছোট ছোট পাড়ার যেসব বাড়িগুলো আছে, যাদের ছোট জমি প্ল্যান পাস হচ্ছে না, তারা বাড়ি বানাচ্ছে, সেই বাড়ির উপরে ভাঙা হচ্ছে বুলডোজার। কিন্তু এই যে বড় বড় হাই রাইজিং বিল্ডিং, সেখানে হাত দেওয়া হয় না। তারা পার্কিং কে নিজেদের মিসইউজ করে বাইরে পার্কিং করছে, যত্রতত্র তাদের পার্কিং যেভাবে খুশি ইউজ করছে রাস্তাকে, কিন্তু সেই ক্ষেত্রে তাদের কিছু বলা হচ্ছে না। এবারও কি এবং তারা নাকি নভেম্বর থেকে এই অনুমতি নিয়ে ব্যবস্থা আসছে। নেবে? জেলা সাহেব, জেলা শাসককে এই ব্যাপারে আমরা অনুরোধ করেছি। কমিশনার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের সাথে কথা বলে এই পুরো বিষয়টি, বিল্ডিং সংক্রান্ত পুরো বিষয় নিয়ে তথ্য চাওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবেই আমাদের এই মুহূর্তে এই দপ্তরের দায়িত্বে রয়েছেন আমাদের সম্মানীয় মন্ত্রী অগ্নিমিত্রাদি, তিনিও এই ব্যাপারে অবগত করা হয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের মন্ত্রী মহোদয় এই ব্যাপারে উত্তর দেবেন, কেননা এটা শুধু এখানকার সমস্যা নয়, রাজ্যের যে কোনো বড় কর্পোরেশনের ক্ষেত্রে এটা সমস্যা রয়েছে। এই ব্যাপারে সরকারের পলিসি নির্দিষ্টভাবে তুলে ধরাবে। শুধু একটি কথা আমি এক্ষেত্রে বলবো, নিয়ম সবার জন্য সমান, সাধারণ মানুষ হোক আর উচ্চবিত্ত মানুষ হোক। নিয়ম যিনি ভঙ্গ করেছেন তাকে আইনে যা প্রাবধান আছে তা সেই অনুযায়ী তিনি বা তার যে কনস্ট্রাকশন সেটাকে করতে হবে, নচেত ব্যবস্থা এই ক্লাস বেসড হবে না, অর্থাৎ বড় বাড়ি না ছোট বাড়ি সেটা দেখে হবে না, নিয়ম সবার জন্য এক, সেটাকে সরকার নিশ্চিত করবে। আরেকটা জিনিস, প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার সবচেয়ে বড় উদাহরণ ভূমিকা মাইনিং চলছে আর কোথাও কোথাও ইনলিগাল ক্রাশার, যেগুলো আপনি অবগত রয়েছেন। এটি হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটা অন্যতম উদাহরণ। কোথাও কোথাও দেখা যায় গাড়ি প্রতি একটা মাসোয়ারার ব্যবস্থা থাকে, আবার কোথাও দেখা যায় পুলিশ প্রশাসন সবটাই জানেন কিন্তু তাদের পর্যন্ত পৌঁছতে পারে না, রাজনৈতিক ব্যাকআপ রয়েছে। সেই বিষয়গুলো কিভাবে দেখবেন? পুলিশের দ্বারাও চলছে বহু জায়গায় দেখা যায়। আমি শুধু একটা কথাই বলবো যে এখানে একটা দুর্নীতির বাস্তুতন্ত্র তৈরি হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে নির্দিষ্টভাবে বলেছেন যে এই দুর্নীতির বাস্তুতন্ত্রকে উৎখাত করা হবে। এটা হচ্ছে ইল্লিগাল মাইনিং, ক্রাশার ইত্যাদি, এটা একটা সাবজেক্ট, এটা করাপশন ইত্যাদি, এটা একটা সাবজেক্ট। এর উপরে কাজ করবার পাশাপাশি এই সরকার পোটেনশিয়াল মাইনিং, অর্থাৎ সাইন্টিফিক বৈজ্ঞানিক ভাবে যেখান থেকে, কেননা বালি পাথর ছাড়া তো আবার বাড়িঘর হবে, ফলে সেটাও কিন্তু এই সরকার মাথায় রেখেছে, অর্থাৎ লিগ্যাল পোটেনশিয়াল মাইনিং স্পট সেটাও কিন্তু খুঁজে বের করবার একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে। ফলে যে ইল্লিগাল মাইনিং বন্ধ হলে আমার অল্টারনেটিভ রিসোর্স কি হবে সেটাকেও নিশ্চিত করার চেষ্টা করা। আরেকটা বিষয়, যে মনসুন সিজন আসছে, গত বছর দুর্গাপূজার সময় দেখা গেল শিলিগুড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই বছর প্রিপারেশনের জন্য কোন কোন ডিপার্টমেন্টের সাথে ইতিমধ্যে এই ব্যাপারে তো পৌরসভা, পৌর কর্পোরেশন, ইরিগেশন, আমার মনে হয় মাননীয় মন্ত্রীও, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীও, তিনিও এ ব্যাপারে উদ্যোগী হয়েছেন। দেখুন, প্রাকৃতিক বিপর্যয় হতে পারে, তো কেউ মুখে বলতে পারবে না, কিন্তু আমাদের প্রাকৃতিক বিপর্যয় ঘটার আগেই বা যদি ঘটে তার আগেই আমাদেরকে প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবেলা করবার প্রস্তুতিটাকে নিশ্চিত করতে হবে। যেরকম ওয়াটার লগিং যাতে না হয়, কোনো জায়গায় যেন চোকড না হয়ে যায়, সমতলের এক ধরনের পরিস্থিতি, পার্বত্য এলাকায় এক ধরনের পরিস্থিতি, সমস্তটাকে নিয়ে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিং যাতে করা হয়। মন্ত্রীরা আছেন, ডিএম সাহেব আছেন, কর্পোরেশন আছে, মহকুমা পরিষদ আছে, সবাইকে সমন্বিত করে কাজ করবার কথা বলা হয়েছে। যারা নদী নিয়ে কথা বলছেন, তো সেই দিনে দেখা যাচ্ছে মহানন্দা নদীর ও বালাচক নদীর বুকে বড় বড় বাড়ি উপরে উঠেছে, যেগুলো কোনো মতেই সম্ভব না। কি করে এগুলো হলো আর কেউ কিন্তু কি ব্যবস্থা না? প্রথম কথা, 15 বছর একটা এই রাজ্যে, আমার ধারণা 11তে সরকার আসার পরে 12র পর থেকে এই রাজ্যে একটা অন্যায়ের শাসন প্রতিষ্ঠা হয়েছিল, অরাজকতা, দুর্নীতি, নারী সুরক্ষাহীনতা ইত্যাদি ইত্যাদি। এই 15 বছরের যে জঞ্জাল, তাকে
15 দিনে অ্যাসেস করা খুবই কঠিন। প্রত্যেকটা বিষয় সরকারের গোচরে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমরাও বিষয়গুলো তুলে ধরছি এবং এর মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, সেখানে যেরকম নারীকে তার স্বয়ং সম্পূর্ণ করে তোলবার কথা, একটা পরিবারের যে তার গড় আয়, আমি যে কথাটা বলেছিলাম যে 18 থেকে 20,000 যদি হিসেব করে দেখা যায়, সেই আয়ের দিকে কিভাবে নিয়ে যাওয়া এবং তার সাথে সাথে বিভিন্ন প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং পরিবেশের উপরে যে শোষণ, সেটাকেও বন্ধ করবার নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে এবং ধীরে ধীরে আপনাদের সামনেও বিষয়গুলো তুলে ধরা। ঠিক আছে, থ্যাংক ইউ। আরে ও তো আমি এমনি করতাম, মানে সত্যি কথা বলতে একটু বেশি সময় আমাকে একটু কলকাতা থাকতে হয়েছিল, আর শহরের মানুষই আমার অভিভাবক, তো আমার অভিভাবকদের সাথেই আমার এত কম কথা হচ্ছে, আর অসংখ্য ফোনে আমি মানে প্র্যাকটিক্যালি যেটা আমার কোনোদিন হয় না, সেটা হচ্ছে সবার ফোন আমি রিসিভ করতাম। কিন্তু এই সময় মানুষ, বিভিন্ন রাজ্যের মানুষ ফোন করেন, মানে রাজ্যের বিভিন্ন অংশ থেকে ফোন করেন, সব ফোন আর আমি অ্যাটেন্ড করতে পারছি না। তাতে আমার মনে হয়েছে যে একটা সিস্টেম আমার থাকা দরকার, যেখানে মানুষ সরাসরি আমার সাথে এসে কথা বলতে পারে। সেই জন্য আগামীকালের প্রোগ্রাম সরাসরি সংকটটা তো আমি গত 5 বছর ধরে করেছি। এবার এটাকেও যেন না ভাবে যে আমি আগের প্রোগ্রাম ভুলে, মানে আগে যেভাবে চলতাম তার কোনো পরিবর্তন হবে। বরঞ্চ আমাদের এখন মূল কাজ হচ্ছে যে কথাগুলো এর আগে আমি বিরোধী হিসাবে বলেছি, সেই কথাগুলোকে এবার সমাধান করে তার বাস্তব প্রতিফলন মানুষের জন্য করা, সেই চেষ্টারই এটা একটা উদাহরণ। সংকটটা এটা কি পার করা হবে? আমি একটু প্ল্যান করিনি, আমি তো জাস্ট বেশ কিছুদিন ছিলাম না, আজকে এসছি, আমি প্ল্যান করে আপনাদের সবাইকে জানাবো।